নমস্কার। আজকের যেগুলো আলোচনার বিষয় আপনারা জানেন যে আমি অ্যাস্ট্রোলজি এবং গুপ্ত প্রয়োগ দুটো বিষয় নিয়ে আলোচনা করি, সেই সঙ্গে কিছু স্থায়ী প্রতিকার নিয়েও আলোচনা করি। তাহলে আজকের আলোচনার প্রথম যে বিষয়টা, অনেক কটা দিন বাদে প্রোগ্রামে আসলাম, তার কারণ সময় পাইনি একদমই। আর আপনাদেরও বহু অনুরোধ যে আগেকার প্রোগ্রাম চলছে, একটু নতুন প্রোগ্রাম দিন। তো নতুন প্রোগ্রামের মধ্যে আজকে বলার মধ্যে বিশেষত যেগুলো বলার, সেগুলো প্রথমে জ্যোতিষীর কয়েকটা বিষয় নিয়ে একটুখানি জানিয়ে রাখি, যেগুলো আপনাদের অনুরোধ ছিল। সবথেকে বড় বিষয় ছিল হচ্ছে যে আর্থিক উন্নতির ক্ষেত্রে মানুষের ভাগ্যের কোন জায়গাটা সবথেকে বেশি জরুরি, অর্থাৎ জন্মকুণ্ডলীর বা হাতের, প্রত্যেকেরই হাত রয়েছে, হাতের কোন জায়গাটা বেশি জরুরি। তাহলে সবার প্রথমে আমি বলবো যে আমাদের ভাগ্যে আমরা কতখানি কি নিয়ে জন্মেছি, কতখানি কি পেতে পারি বা কতখানি কি হারাতে পারি, সেটা কিন্তু আমাদের জন্মকুণ্ডলীর উপর অনেকটা নির্ভর করে বা জন্মকুণ্ডলীর থেকে জানা যায়। ঠিক তেমন হাত থেকেও জানা যায়। তাহলে প্রথমে জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে দেখতে হবে যে ভাগ্যস্থান কি অবস্থায় রয়েছে। নাইন্থ হাউস যদি বেশ শক্তিশালী অবস্থায় থাকে, বা নাইন্থ হাউসে যদি কোনো ভালো গ্রহের কোনো যোগ থাকে, বা নবমপতির সঙ্গে একাদশপতির ভালোভাবে ঘর বিনিময় হয়, সেখানে কোনো খারাপ গ্রহের দৃষ্টি বা সহাবস্থান না হয়, তাহলে পরে তার ভাগ্যটা অবশ্যই ভালো। সে সারা জীবন ভাগ্যের সাপোর্ট পাবে, সে সারা জীবন কাজকর্ম করতে পারবে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে, সম্মানীয় কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং সারা জীবন সে অর্থ রোজগার করতে পারবে। আবার এই ভাগ্যস্থানের সঙ্গে কর্মস্থান অনেকটা জড়িত এই কারণেই যে আমার ভাগ্যের উন্নতি কখন হবে, যদি আমি কর্ম করি। তাহলে কর্ম করলে মানুষ, বেশিরভাগ মানুষই কর্ম করে কিসের জন্য? রোজগারের জন্য। তাহলে কর্ম করলে রোজগারের রাস্তাটা পরিষ্কার হবে। তাহলে নবম ঘর, দশম ঘর, একাদশ ঘর, অর্থাৎ 9th, 10th, 11th হাউস যদি কারো জন্মছকে ভালো থাকে, তাহলে তার ভাগ্যটা অবশ্যই ভালো বলে ধরে নেওয়া হয় বা মানা হয়, এবং সেটা বাস্তবে একদম সত্যি হয়। সেই সঙ্গে ধনস্থান অর্থাৎ সেকেন্ড হাউসে যদি কোনো ডিস্টার্ব না থাকে, এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যপতি এবং ধনপতি ঘর পরিবর্তন করেছে, অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি গ্রহ ধনস্থানে রয়েছে, ধনস্থানের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু বিপুল ভাগ্য যোগ, তার জীবনে প্রচুর উন্নতি হবে যদি কোনো অশুভ গ্রহ কানেক্টেড না হয়। আর যদি কোনো অশুভ গ্রহ এই সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তাহলে পরে ফলটা মিশ্র ফল, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ, আপ ডাউনের মধ্যে দিয়ে তার দিন চলবে। বহু সময় দেখা যায় যে প্রচুর লেখাপড়া জানা ব্যক্তি জীবনে সেরকম কিছু করতে পারেনি, আবার একদম যোগ্যতাহীন ব্যক্তি লেখাপড়ার ক্ষেত্রে সে জীবনে বহু কিছু করে ফেলেছে, অর্থাৎ তার ধনস্থান এবং ভাগ্যস্থান সাপোর্ট দিয়েছে তাকে। আর যে ব্যক্তিটা প্রচণ্ড শিক্ষিত, তার ভাগ্যস্থান বা কর্মস্থান একেবারে সাপোর্ট করেনি, সেই সঙ্গে ধনস্থান। কারণ ধনস্থানের অবস্থান দেখতে হবে, প্রথমে দেখতে হবে ধনস্থান অর্থাৎ সেকেন্ড হাউসে কোন গ্রহটা রয়েছে। যদি সেকেন্ড হাউসে খারাপ গ্রহ থাকে, তাহলে ধন বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আবার ধনপতি যে গ্রহ, সে যদি ভালো জায়গায় থাকে, তাহলে অনেকটা বাঁচিয়ে দেবে তাকে আর্থিকভাবে, সঞ্চয়ের দিক থেকে। আর যদি ধনপতিও খুব খারাপ জায়গায় থাকে বা অশুভ গ্রহের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে পরে যা অর্থ রোজগার হবে সেটা তো ব্যয় হবেই। যদি পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকে বা অর্থ পেয়ে থাকে, সেটাও নাশ হবে, অর্থাৎ ধননাশ বা অর্থনাশ যোগ তৈরি হবে। এবার চলে আসি হাতের কথায়। বহু মানুষের ধারণা যে হাতে ভাগ্যরেখা যদি বিরাট লম্বা হয়, তাহলে তার ভাগ্যটা খুব ভালো। এটা ভুল ধারণা। বহু মানুষের দেখা যায় হাতে ভাগ্য রেখাই নেই, কোটি 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 কোটিপতি, তার প্রচুর নামডাক রয়েছে, সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিত, তার হাতে ভাগ্য রেখা নেই। আবার দেখবেন বহু দুস্থ, গরিব, ভীষণ দরিদ্র অবস্থায় দিন কাটাচ্ছে, তার হাতের ভাগ্যরেখা দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট লম্বা ভাগ্যরেখা। তাহলে যার হাতের ভাগ্য রেখা নেই, সে জীবনে বহু কিছু করে ফেললো,
যার হাতের বিরাট লম্বা ভাগ্যরেখা সে জীবনে কিছু করতে পারলো না বা দারিদ্র দশার মধ্যে দিয়ে তার দিন কাটছে। কেন? ভাগ্য রেখা যদি হাতে থাকে তাহলে অবশ্যই সেটা নির্ভেজাল ভালোভাবে থাকা দরকার, কোনো কাটাকুটি ছাড়া। ভাগ্যরেখা শুরু হলো আবার অফ, আবার শুরু হলো, মানে ভাগ্যরেখায় ছেদ। ভাগ্যরেখায় ছেদ যদি কারো থাকে তাহলে তার জীবনে উন্নতির পথে বারবার বাধাবিঘ্ন আসবে। ভাগ্যরেখা ছোট, ভাগ্যরেখার আয়তনটা বা পরিমাণটা ছোট, লম্বায় ছোট, কিন্তু যেইটুকু রেখাটা রয়েছে সেটা একদম সলিড, কোনো ছেদ, কোনো কাটাকুটি, কোনো তিল চিহ্ন কিছু নেই। তাহলে পরে সে ভাগ্যের কিছুটা সাহায্য পাবে। ভাগ্যরেখায় বারবার ক্রস চিহ্ন, বারবার ক্রস চিহ্ন, তার জীবনে বারবার বাধা বিঘ্ন বিপত্তি আসতেই থাকবে, কন্টিনিউ বাধা বিঘ্ন বিপত্তি আসতে থাকবে। অনেকে খুব ভালোভাবে নিজের হাত নিজে দেখেন, অনেকে দেখে এসে বা চেম্বারে গল্পও করেন, এই রেখাটা আমার এই সময় ছিল না, এই সময় তৈরি হয়েছে। একটা কথা জানিয়ে দিই, রাহুর থেকে যদি কোনো রেখা এসে ভাগ্যরেখাকে টাচ করে তাহলে তার জীবনে বহু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পোয়াতে হয়। যদি মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা ভাগ্যরেখাকে এসে টাচ করে তাহলে পরে তার ভুল সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, রাগ বা জেদের কারণে ভাগ্যের কিছু বিপর্যয় ঘটে। আচমকা এমন কিছু কাজ করে বসবে, হঠাৎ করে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে তার ভাগ্যের বিপর্যয় ঘটবে। আবার দেখা যায় চন্দ্রের থেকে কোনো রেখা ভাগ্যরেখাতে গিয়ে টাচ করে কেটে বেরিয়ে গেছে, ভীষণভাবে মানসিক চাপে পড়বে সে। বাস্তবের থেকে কল্পনার জগতে সে ঘুরে বেড়াবে বেশি। সে বিছানায় শুয়ে শুয়ে ভাববে আমি কোটি 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 কোটিপতি হয়ে গেছি কালকেই। বাস্তবে কালকের দিনটা যখন আসবে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কল্পনাতে সে অনেক কিছু ভেবে নেবে। কিন্তু যদি এইসব ব্যক্তিরা লেখালেখির কাজে যুক্ত হয় তাহলে আবার সাকসেস পায়। ভাগ্যরেখা থেকে একটা রেখা শুরু হয়ে বুধের দিকে গেছে, এটা কেউ বিজনেস লাইন বলে, কেউ এটাকে স্বাস্থ্য রেখাও বলেন। যদি রেখাটা ভাঙা ভাঙা হয় তাহলে তার শরীরটা খুব ডিস্টার্ব হয়, নির্জীব প্রকৃতির হয়, ঝিমিয়ে থাকে শরীরটা। কিন্তু সেই রেখাটা যদি একদম টান টান স্ট্রেট ওঠে তাহলে পরে তার ভালো হয়। ব্যবসার ক্ষেত্রে সে খুব তাড়াতাড়ি সফল হয়। কিন্তু বহু ব্যবসায়ীর হাতেই দেখবেন এই রেখাটা নেই, তাহলে সে ব্যক্তিটা ব্যবসা করছে কি করে? প্রশ্ন আসতেই পারে। হাতে ব্যবসার রেখা নেই কিন্তু ব্যবসা করছে কি করে? ব্যবসার রেখাটা যদি হাতে থাকে তাহলে সে ব্যবসা করবে নিশ্চিত, কিন্তু ব্যবসার রেখা নেই তাহলেও সে ব্যবসা করতে পারে। তার কারণ দেখতে হবে হাতে কোন গ্রহটা সব থেকে বেশি তাকে সাপোর্ট দিচ্ছে, সেই রিলেটেড কোনো ব্যবসা সে করছে কিনা। যদি সেই রিলেটেড ব্যবসা করে তাহলে তার ব্যবসায় সাকসেস আসবেই, নিশ্চিত আসবে। বহু সময় দেখবেন হাতে রবি রেখাটা খুব ভালো রয়েছে, রবি রেখাটা খুব ভালো রয়েছে। এবার কিছু কিছু মানুষের ধারণা যে রবি রেখাটা বোধহয় এই অনামিকা আঙুলের এইখান থেকে সৃষ্টি হয়, ভুল ধারণা। ওটা শেষ পোর্শন, শুরুর পোর্শনটাই নিচ থেকে, কিন্তু এই নিচ থেকে 99% লোকেরই দেখা যায় না। সাধারণত রবি রেখাটা দেখা যায় কারো শিরোরেখার ওপর থেকে উঠছে, কারো হৃদয় রেখার উপর থেকে উঠছে, কারো বা একটু মঙ্গলের ক্ষেত্র থেকে এসেছে, কারো দেখা যাচ্ছে বুধের ক্ষেত্র থেকে একটু বেঁকা হয়ে এসেছে। এক এক জায়গার এক এক রকম ফল। যদি হৃদয় রেখা থেকে রবি রেখাটা সৃষ্টি হয়ে থাকে তাহলে জানতে হবে একটু লেট করে জীবনে উন্নতি, কিন্তু তার জীবনে উন্নতি হবেই। যদি ব্রেন লাইন শিরোরেখার থেকে রবি রেখাটা ওঠে এবং স্ট্রেট চলে যায় রবির ক্ষেত্রে, তাহলে পরে তার জীবনে বাধাহীনভাবে উন্নতি, সে যেটাই করবে সাকসেস পাবে। তার আশপাশে অনেক ছেলে পেলে বন্ধু বান্ধব অনেকেই থাকবে, কিন্তু সে থাকবে যোগ্যতায়, সুনামে, কর্মদক্ষতায় এবং জীবনে সাফল্যে শীর্ষে। 10 জন আছে বন্ধু বান্ধব, তার মধ্যে শীর্ষে।
আবার অনেক সময় দেখা যায় শনির ক্ষেত্র থেকে কোনো একটা রেখা এসে রবি রেখাকে কেটে দিয়েছে বা একটা ক্রস চিহ্ন তৈরি করেছে। জীবনে প্রতি পদক্ষেপে বাধা আসবে, বারবার বাধা আসবে। শনির ক্ষেত্র থেকে রবির ক্ষেত্রে কোনো রেখা এসে যদি সেখানে একটা কাটা চিহ্ন তৈরি করে অথবা একটা তিল চিহ্ন তৈরি করে, তাহলে পরে অপবাদ, দুর্নাম, সম্মানহানি, জনসমক্ষে প্রচুর মানুষের সামনে সম্মানহানি এগুলো ঘটে। যদি রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র দুটোই ডিস্টার্ব হয়, তাহলে তার জীবনে জেল হাজতবাস হওয়াটা খুব স্বাভাবিক। আবার যদি বৃহস্পতি খুব স্ট্রং অবস্থায় থাকে, তাহলে কিছুদিনের জন্য জেলবাস, তারপরে আবার জেল থেকে ছাড়া বা কারাগার থেকে মুক্তি এবং আবার ভালোভাবে জীবনযাপন করা, এটা হয়। কখনো রবি রেখাটা রবির আঙুল আর বুধের আঙুল অর্থাৎ অনামিকা আঙুল আর এই কনিষ্ঠা আঙুলের মাঝখান থেকে সৃষ্টি হয়ে তারপরে চলে এসছে বেঁকে, এসে হৃদয় রেখাকে টাচ করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই জানবেন এই রেখাটার বৈশিষ্ট্য কারে যাচ্ছেন, এই মাটিটাকে সঙ্গে করে নিয়ে যান। কারণ আপনি ভাবছেন যেখানে আমি যাচ্ছি সেখানে হয়তো সবাই আমার পক্ষে থাকবে না, বা এই কাজটা আমার হবে না, বা এখানে গেলে পরে অনেক নেগেটিভ প্রভাব আছে, ডিস্টার্ব হতে পারে। এই মাটিটাকে সামান্য পরিমাণে সঙ্গে করে নিয়ে যান, হাসি মুখে ফিরে আসুন, কাজটা হয়ে যাবে কনফার্ম। চলে আসি যারা গুপ্ত প্রয়োগ তো শুনছেন, জ্যোতিষী নিয়ে আলোচনা করলাম। তন্ত্রমতে যারা স্থায়ী প্রতিকার করাতে চান, কারণ আপনারা জানেন যে আমি বগলাতন্ত্র এবং সাবরতন্ত্র মতে কাজ করি, বগলাতন্ত্র এবং সাবরতন্ত্র মতে কাজ করি। যদি ভাবেন তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে হবে, তাহলে পরে আগাম যোগাযোগ করে নেবেন, আগাম যোগাযোগ করে নেবেন। ওই একেবারে শেষ মুহূর্তে এসে বলবেন দাদা এই কাজটা আমার করে দেন, হয়তো সেই মুহূর্তে করার মতো পরিস্থিতি থাকবে না, কারণ সারা মাস ধরে বুকিং চলে। যারা দূরেকার মানুষ আছেন, যারা চেম্বার পর্যন্ত আসতে পারছেন না, তারা ফোন নাম্বার আছে, ফোন করে যোগাযোগ করে নেবেন। যারা চেম্বার পর্যন্ত আসতে পারছেন না কিন্তু দেখাতে ইচ্ছা আছে, তারা অনলাইনে ভাগ্য বিচার করিয়ে নেবেন। আর যারা চেম্বারে আসতে পারবেন তারা তো চেম্বারে চলে আসবেন, কিন্তু প্রত্যেকটা চেম্বারে ভিড় থাকে। আগাম বলছি, হাতে একটু সময় নিয়ে আসবেন। চেম্বারে এসে দাদা আমার এই কাজ আছে, ওই কাজ আছে, বা এখানে যাব ওখানে যাব করবেন না, তাহলে আসবেন না। হাতে একটু সময় নিয়ে আসবেন, অবশ্যই দেখা হবে। যে জিনিসটা বললাম চড়কের, সেই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখুন, কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। এটা আজকে বা এবছর প্রথম বলছি তা নয়, 2012 সাল থেকে বলছি, করতে পারেন। নিচে যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে সারাদিনের যে কোনো সময় ফোন করতে পারেন। রাত্রেবেলা ফোন করলে একটু বেশি সুবিধা হয়, তখন একটু ফ্রি থাকি। রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন। ফোনে কিন্তু হঠাৎ ফোন করে বলবেন দাদা আমার ডেট অফ বার্থ টাইমটা এই, একটু আমার ভাগ্যটা বলে দিন, হয় না, সম্ভব নয়। ওরকম ফোন সারাদিন 50টা আসে, হয় না। হয় চেম্বারে এসে জানতে হবে, না হলে অনলাইনে ভিজিট পেমেন্ট করে জানতে হবে। আজকে এই পর্যন্তই, সময় শেষ। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।